এই যে আসাদুজ্জামান খান কামাল, তারও আপনার সম্পদের অভাব নাই আর কি, সীমা পরিসীমা। আপনি কি মনে করেন এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আইজি, আর সেটার কমিশন মন্ত্রী পায় নাই? সেটার কমিশন ওবায়দুল কাদের পায় নাই? সেটার কমিশন শেখ হাসিনা পায় নাই? পায় নাই? শোনেন, রাষ্ট্রটাকে এরা দখল করে দিয়েছে। যেহেতু আপনার বুঝতে হবে, কোন জনগণের ভোটের আর প্রয়োজন নাই তো হাসিনার জনগণের প্রয়োজন নাই, হাসিনার আওয়ামী লীগেরও প্রয়োজন নাই, পার্টিরও প্রয়োজন নাই। হাসিনা পার্টি লাগে কখন? কিন্তু আপনি যদি রাজনীতি করেন, এখানে কোনো রাজনীতি নাই তো, এটা তো আপনি দখল করছেন। তো সুতরাং তার দরকার ডিপ স্টেট, তার দরকার তার দরকার দিল্লি। তো দিল্লি এবং বাংলাদেশের নিয়ন্ত্রিত ডিপ স্টেট যদি তার পক্ষে থাকে, তাহলে গোল্লায় যাক জনগণ, গোল্লায় যাক আওয়ামী লীগ দল। কিন্তু মাহমুদ ভাই, আজকের এই পরিস্থিতির জন্য সাংবাদিকরা হুমকি খেয়ে চেঁচামেচি করতেছে, সরকারি দলের যারা এতদিন চামচামি করছে, পুলিশের আনুগত্য করছে, কিন্তু সাংবাদিকদের দায়ও তো কম না। মানে এই অবস্থার জন্য সাংবাদিকরা তো তার যে যথাযথ দায়িত্ব পালন করে নাই। এবং আপনি কিভাবে দেখেন এরকম একটা প্রভাবশালী সাংবাদিকের নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নাই, বুঝলেন? এদের নির্লজ্জতার কোনো সীমা নাই। এবং আজকে বাংলাদেশের যে পরিণতি, আজকে যে বাংলাদেশের স্বাধীনতা চলে গেছে, জনগণের অধিকার চলে গেছে, তার জন্য শেখ হাসিনাকে দায়ী করার পাশাপাশি সমানভাবে মাহফুজ আলমের মতো লোকজন দায়ী। এই মাহফুজ আলম আজকে বলছে যে আমরা জানতাম, লেখার সাহস পাই নাই। আচ্ছা, 2002 সালে বিএনপি আমলে চলে জানতো সেই সময় তারেক রহমান সম্পর্কে কি লেখা হয় নাই? আমাকে একটু বলো। তারেক রহমান সম্পর্কে এমন কোন মিথ্যা কথা নাই যেটা লেখা হয় নাই। বিএনপি সরকারের মন্ত্রীদের সম্পর্কে এমন কোন মিথ্যা নাই যেটা লেখা হয় নাই। যদি 10% সত্য হয়ে থাকে, সেটাকে 100% করা হয়েছে, 10 গুণ ফাঁপিয়ে বলা হয়েছে। তাহলে তখন তো তারা সরকারের ভয় পায় নাই। ভয় পেয়েছে? পায় নাই। তার মানে তখন সংবাদপত্রের সম্পূর্ণ স্বাধীনতা ছিল, এবং সংবাদপত্রকে, মিডিয়াকে বিএনপি কোনোভাবে নিয়ন্ত্রণ করে নাই। আচ্ছা, আমাকে বলেন তো কনক, আজ পর্যন্ত কোন সম্পাদক এটা স্বীকার করলো? বাংলাদেশের কোন সম্পাদক? এই মাহফুজ আলম কি বললো? সে তার বক্তব্যে বললো যে আমরা এখন লেখার সাহস পাই না, কিন্তু তার সাথে সে তো এটা বলে নাই যে বিএনপি আমরা লেখার সাহস পেতাম। এটা তো সে বললো না। তার মানে কতটা জ্ঞান পাপী এই মানুষগুলো, কতটা জ্ঞান পাপী। আসলে বাংলাদেশকে যে আজকে দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছে, এই তুলে দেওয়ার পিছনে ওই অ্যাডভান্স ফোর্স হিসেবে কারা কাজ করেছে? কনক, আপনি তো মিডিয়ার লোক। কাজ করেছে প্রথম আলো, কাজ করেছে ডেইলি স্টার, মাহফুজ আলম, মতিউর রহমান। তারা আজকে বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী। যে সমস্ত সুশীলরা আজকে বড় বড় কথা বলছেন, বাংলাদেশ নিয়ে কথা বলছেন, এই সুশীলরাই তো বাংলাদেশকে ফেইল্ড স্টেট বানিয়েছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। এই সুশীলরাই তো বাংলাদেশ সম্পর্কে প্রচারণা চালিয়েছেন ইউরোপে গিয়ে, আমেরিকার কাছে করেছেন না? এই যে এদের লোক দেবপ্রিয়, আপনার মনে আছে? দেবপ্রিয় 2005-06 সালে শুরু করেছিল, ভারতীয় করিডোর দেওয়ার পক্ষে ওকালতি শুরু করেছিল। প্রতিদিন সে ইয়েতে কি বলে, সোনারগাঁ হোটেলে সেমিনার করতো যে দিলে কি কি লাভ হবে ভারতকে, দিলে আমাদের কি অর্থনৈতিক উন্নতি হবে, এই গল্প করতো সেই করিডোর দিলে। তারপরে আপনার মনে আছে যোগ্য প্রার্থী একটা আন্দোলন একটা করেছিল, যেটার প্রধান ছিল দেবপ্রিয় এবং এই মাহফুজ আলম, এবং তারা এটা করেছিল শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন এজেন্ডা চালানোর জন্য এবং ভারতের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য। আজকে এরাই তো আজকে বড় বড় কথা বলছে। আপনি এর কথা চিন্তা করুন, টিআইবির ইফতেখারুজ্জামান, আর এক সুশীল ইফতেখারুজ্জামান বিএনপি আমলে বললো বাংলাদেশ নাকি বিশ্বের সব থেকে দুর্নীতিপরায়ণ দেশ। আজকের দুর্নীতির তুলনায় বিএনপি আমলের ওটা কোনো দুর্নীতি ছিল? ওটাকে দুর্নীতি বলে? বিএনপি আমলে 1 কোটি টাকার দুর্নীতি শুনলে বিরাট ব্যাপার। খালেদা জিয়াকে 2 কোটি টাকার ভুয়া মামলায় তাকে আজকে সাজা পেতে হচ্ছে। আজকে হসপিটালে ওনার পেসমেকার লাগানো হচ্ছে, উনি বিদেশে যেতে পারছেন না। কারণ কি? ওনার বিরুদ্ধে অভিযোগ 2 কোটি টাকা, এবং সেই টাকা একটাও
তছরূপ হয় নাই, কোনো দুর্নীতি নাই। আর আজকে বেনজিরের টাকার পরিমাণ কত, আসাদুজ্জামান মিয়ার টাকার পরিমাণ কত, কাস্টমস অফিসার এই মতিউর রহমানের টাকার পরিমাণ কত, হাজার হাজার কোটি টাকা। তো তাহলে যারা বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলিয়ে বলতে চায় হ্যাঁ বিএনপি আমলেও দুর্নীতি ছিল, তাদেরকে এখন চিহ্নিত করা উচিত শুধু না, আমার মনে হয় তাদেরকে জনগণের প্রতিহত করা উচিত। এবং এখন ইফতেখারুজ্জামান টিআইবি তিনি বাংলাদেশকে আর দুর্নীতির চ্যাম্পিয়ন খুঁজে পান না। এরকম দুর্নীতি হওয়ার পরে আমাকে বলেন কোন, যেখানে আইজি হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যেখানে কাস্টম অফিসার হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যেখানে ফরমার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া হাজার হাজার কোটি টাকা লুট করেছে, এখন দুর্নীতি চ্যাম্পিয়ন হয় না বাংলাদেশ? তার মানে আপনি বুঝতে পারছেন পুরোতে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার যে গল্প টিআইবি তখন করেছিল সুশীল সমাজ, সেটা করেছিল ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এটা করে ১১ নিয়ে এসেছিল। সেনাবাহিনীর মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতা শেষ করেছে। আপনি ভারত নিয়ে বাংলাদেশের সাথে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হওয়া উচিত বা ভারত কিভাবে গ্রাস করছে বাংলাদেশকে, এটি নিয়ে আরো ১০-১৫ বছর আগে থেকে আপনি কিন্তু ক্রমাগত লিখে গেছেন, ক্রমাগত বলে গেছেন। তখন কিন্তু কেউ কানে নেয় নাই, কিন্তু তখন কিন্তু অন্যরকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, তাই না? আমাকে ইসলামিস্ট বলা হয়েছে, ইসলামিক চরমপন্থী বলা হয়েছে আমাকে। এখন দেখা যাচ্ছে যে আপনি যা যা বলছিলেন, আপনি যা যা লিখেছিলেন, সেগুলোই আসলে অনেক বেশি সত্য ছিল, যেগুলো এখন আমরা আস্তে আস্তে পরিণতি ভোগ করছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আমি এই প্রসঙ্গে, এই যে পুলিশের যে স্টেটমেন্ট দিল যে সরকারকে তারা টিকিয়ে রেখেছে, বা আসাদুজ্জামান খান তো এই কথাটাই বললো না যে পুলিশ তারা আসাদুজ্জামান মিয়া তো তাই বললো যে তারা টিকিয়ে রেখেছে। আপনি কি জানেন 2018-র যে মধ্য নিশিরাতের নির্বাচন হলো, সেই নির্বাচনে র্যাবে এবং আর্মির যে সমস্ত সিওরা ছিল, র্যাবে তো আছেন, আপনি জানেন যে র্যাবে আর্মির লোক থাকে, তো র্যাব ডিউটিতে ছিল, ইলেকশন ডিউটিতে ছিল 2018 সালে, 18 কথা বলছি কিন্তু আমি, 8 না কিন্তু 18। আচ্ছা, তখন যারা র্যাবের ডিউটিতে ছিল এবং আর্মির ডিউটিতে ছিল, আর্মিতে যে একটা স্ট্রাইক ফোর্স থাকে না, স্ট্রাইকিং ফোর্স যারা অপেক্ষা করে ইলেকশনের সময়, সেই সমস্ত সিওদের কে টাকা দিয়েছিল জানেন? স্বয়ং আর্মি চিফ আজিজ, স্বয়ং আর্মি চিফ আজিজ। এবং আপনাকে আমি বলি, সেই সমস্ত অফিসাররা তো এখন, তারা যদি তখন মেজর থাকে, এখন কমসে কম কর্নেল হয়েছে, ব্রিগেডিয়ার হয়েছে, তাদেরকে টাকা দিয়েছে আজিজ। এবং এটা নিয়ে এখন আজিজ একটা সমস্যার মধ্যে আছে, কারণ এই গ্রুপ এখন আজিজকে বলছে যে আমার নাম না চলে আসে। এখন আজিজ যদি বলা শুরু করে যে আমি কাকে কাকে টাকা দিয়েছি, আর্মির অমুক অমুক অফিসারকে আমি টাকা দিয়েছি, এটা বললে তো আরো থলির বিড়াল বেরিয়ে যাবে না সমস্ত কিছু। আমি একটা বিষয় অ্যাড করতে চাই, ধরেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার গত দুদিন আগে কথা হচ্ছিল, এবং তিনি আমাকে উষ্মা প্রকাশ করলেন যে আমাদের লোকজন নিয়ে টানাটানি শুরু হয়েছে, আজিজের নিয়ে তো কিছু হচ্ছে না। আজিজের তো ভাই এই পর্যন্ত তার নামে যা দুর্নীতির বের হয়েছে বা মার্কিনে নিষেধাজ্ঞার পরে তাকে নিয়ে যা হওয়ার কথা ছিল, এটা তো কিছু হচ্ছে না। দুজন তো তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে। তো কেন পুলিশের পিছনে লাগছে, আর্মির পিছনে কেন লাগবে না, কেন আজিজ পাবে? তো উনি আবার বলছিলেন, আপনি যে কথাটি বলছিলেন, উনি বললেন যে 18 নির্বাচনে আজিজ 30,000 অফিসার এবং সৈনিক বাছাই করে তার অনুগত বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছিল এবং ওদেরকে টাকা দিয়েছিল। সেখানে ভয় পাচ্ছে, ওরা আবার তারে নাকি মানে উল্টায় দেয় গদি। আপনি দেখেন, কিন্তু প্রায় সমান সমান অভিযোগ, কিন্তু মানে আজিজের তো আরো গুরুতর অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন। আমেরিকা বলছে মানবাধিকার লঙ্ঘন করছে, এক ধরনের নিশ্চুপতা যদি আপনি লক্ষ্য করেন। আজিজ আর বেনজিরের পাপ একই রকম। আপনার মনে আছে নিশ্চয়ই যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, জি, সেখানে প্রধান 3 জন লোক দায়িত্ব পালন করেছিল। তখন বিডিআর এর চিফ ছিল আজিজ, আপনার মনে আছে নিশ্চয়ই। বিডিআর এর চিফ ছিল আজিজ এবং ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল বেনজির, এবং র্যাবের দায়িত্ব ছিল তৎকালীন কর্নেল জিয়া, যে সম্ভবত এখন মেজর জেনারেল। এই 3 জন মেইনলি দায়ী আপনার শাপলা চত্বরে গণহত্যার জন্য।
এবং এরাই লুটপাট করেছে বাংলাদেশকে, এরা লুটপাট করেছে এবং এদের যারা সাঙ্গপাঙ্গ যারা আছে তারা মিলে লুটপাট করেছে। সুতরাং তবে সব কথা কি জানেন, পাপের একটা সীমা আছে, পাপের একটা সময় গিয়ে আপনার প্রতিফল পেতে হবে। যে কারণে আপনি এখন বেনজিরের এই অবস্থা দেখতে পাচ্ছেন, সে এখন কোথায় আমরা জানি না, এবং তার সম্পর্কে কেচ্ছা কাহিনী আমরা জানতে পারছি। আসাদুজ্জামান মিয়ার নাম চলে এসছে, এরকম আমার ধারণা আজিজের নাম চলে এসছে, অন্যান্য জেনারেল সাহেবদের নামও চলে আসবে, এবং আপনার এখন যারা ক্ষমতাবান আছে তাদের নামও হয়তো চলে আসবে। এমনও হতে পারে, আমি বলি আপনাকে, এমনও হতে পারে যে বেনজিরদের নাম তো আসছে রিটায়ারমেন্টের পরে, তাই না? এখন যারা ক্ষমতাবান, বিপ্লবের কথা বলেন কিংবা হারুনের কথা বলেন, আরো যারা আছে, মনির যে এখন পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার বাড়িও তো গোপালগঞ্জে। আপনি দেখেন এতটুকু একটা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, বাংলাদেশের মানুষের কি আমি বলবো, এদিকে বিবেক নাই নাকি বাংলাদেশের মানুষের? মানে আমার কষ্ট লাগে, কষ্টের থেকে বলি, এতটুকু একটা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ থেকে এতগুলো অফিসার পুলিশে চাকরি কি করে পেল আমাকে বলেন আপনি? কিভাবে সম্ভব একটা ডিস্ট্রিক্ট থেকে এতগুলো? এবং সবাই ক্ষমতাবান, মনের ক্ষমতাবান, বেনজির ক্ষমতাবান ছিল, মানে যারা যারা গোপালগঞ্জে তারা দখল করে বসে আছে পুলিশ বাহিনীকে। এটা নিয়ে কি অন্য ডিস্ট্রিক্টের জনগণের কোনো মাথা ব্যথা নাই? বাংলাদেশের জনগণ কি সব মেরুদণ্ডহীন হয়ে গেছে নাকি আমাকে বলেন তো? আমি আওয়ামী লীগারদেরও বলি, কথার কথা, আমি আওয়ামী লীগারদেরও বলি, আপনাদেরও কি লজ্জা লাগে না? আপনার আওয়ামী লীগ তো অন্য ডিস্ট্রিক্টেও আছে নাকি ভাই, না শুধু গোপালগঞ্জে আওয়ামী লীগ? আপনাদের লজ্জা লাগে না? আপনাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? ধরেন কথার কথা, চট্টগ্রামের আওয়ামী লীগ, তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না যে গোপালগঞ্জের আওয়ামী লীগের লোক এত পোস্ট কেন পাবে? আপনারা কি মানুষ না আপনারা অন্য কিছু? কোথায় চলে গেছেন আপনারা? এই দেশের মানুষের হয়েছেটা কি? সবাই প্রতিবাদ ভুলে গেছে, কোনো প্রতিবাদ নাই। আরে এরকম ঘটনা আগে ঘটলে তো সারা দেশের বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আপনার নেমে পড়তো ইয়াং ছেলে পেলে। কোথায় এখন ইয়াং ছেলে পেলে? ইয়াং ছেলে পেলের কাজ কি শুধুমাত্র কোটা আন্দোলন করা? তার মানে নিজের স্বার্থে আন্দোলন করা? তোমার দেশ না থাকলে কোটা দিয়ে কি হবে? তোমার দেশ ইন্ডিয়া নিয়ে গেছে দখল করে, তোমার কোনো আওয়াজ নাই, কোনো প্রতিবাদ করতে পারো না। গাজার দিকে তাকিয়ে দেখো প্রতিবাদ কাকে বলে। তোমাদের কি ব্যাকবোনলেস নেশন হয়ে গেছে? খালি বীর বাঙালি বললেই হলো, মুখে বীর বাঙালি, বীরত্ব কই? কোথায় গেল সেই বীরত্ব? তো কাজেই মানে আপনার মুক্তি পেতে হলে নিজেদের রুখে দাঁড়াতে হবে। আপনাকে মুক্তি কেউ দেবে না তোরে ভাই। আপনারা মুক্তি ওয়াশিংটন থেকে এসে আপনাকে মুক্তি দিয়ে দেবেন? আপনার মুক্তি নিজের লাগবে। আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, আপনার এইভাবে অন্যায় চলছে, আর আপনারা নীরব বসে আছেন। বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ দুটাই পচে গেছে রে ভাই, দুটাই পচে গেছে। অফিসার কর্পস যেটা, মানে অফিসার গ্রুপ যেটা, এটা একেবারে পচে, এটার আর কোনো কিছু বাকি নাই। এদেরকে দিয়ে আপনি কোনো আশা করবেন না, এদেরকে দিয়ে কোনো পরিবর্তন আপনি আশা করবেন না। মাহমুদ ভাই ধরেন আজকে নতুন সেনা প্রধান দায়িত্ব নিল, মানে 23 মার্চ বাংলাদেশের মিয়ানমারের ছোড়া মর্টারে আমাদের সেনা সদস্য শহীদ হয়েছেন। সেন্ট মার্টিনে আমাদের লোকজন যেতে পারছে না। তার